23 জুন ঘিরে শঙ্কা, দেশ জুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ। মহিলা মানুষ ঘরে রান্না বান্না করেন, নারী উদ্যোক্তাকে মেঘনা ব্যাংকের কর্মকর্তা। নারী সাজিয়ে প্রতারণার ফাঁদ, পাচার হাজার হাজার তরুণ। আগস্টকে ঘিরে পরিকল্পনা সাজাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, টার্গেটে ইউনূস। শিল্প বর্জ্য দখলের থাবায় অস্তিত্ব সংকটে এক সময়ের উত্তাল ধামরাই নদী। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী 23 জুন দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করে দেশের সব পুলিশ ইউনিটকে প্রয়োজনীয় সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের ডিআইজি মোহাম্মদ কামরুল আহসানের সই করা এক চিঠিতে এই আশঙ্কার কথা উল্লেখ করা হয়। পুলিশ সদর দপ্তরের গোয়েন্দা তথ্য অনুযায়ী আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন জেলা ও মহানগরের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, ব্যানার নিয়ে মিছিল কিংবা অন্যান্য কর্মসূচি পালনের চেষ্টা করতে পারেন। এসব কর্মসূচিকে কেন্দ্র করে অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী, বিশেষ করে এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা রয়েছে। পুলিশ জানিয়েছে, এদিন সম্ভাব্য নাশকতা ও সহিংসতা প্রতিরোধে মাঠ পর্যায়ে নজরদারিও জোরদার করা হয়েছে। দুনিয়া সমস্ত সরকারি বিল আল্লাহ আপনারই দিছে, বুঝছেন, আর কাউরে দেয় না। আর আপনার সরকারি বিলে পাইন মারি আপনি আমার 15,000 টাকা জমা করেন তো আপু, আপনার না জমা করার কথা আজকে? আপনি এইরকম চেষ্টা হয়েছেন কেন? দুনিয়া যত বিল আছে সব আল্লাহ তাআলা আপনারই বিলগুলো দিছে। মহিলা মানুষ ঘরে রান্না বান্না করবেন, খাইবেন, আল্লাহ বিলে খাবেন, আপনি তো রাস্তা রাস্তা দৌড়েন কেন? আপনি ক্রেডিট কার্ডের বকেয়া বিল আদায়কে কেন্দ্র করে এভাবেই হুমকি ও অশালীন ভাষা ব্যবহার করে বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির প্রেসিডেন্ট ডাক্তার তানজিবা রহমানকে হেনস্থা করেন মেঘনা ব্যাংকের কর্মকর্তা জুম্মন। অবাক করা বিষয় হলো, ক্রেডিট কার্ডের সঙ্গে যারা সম্পৃক্ত নন, ডাক্তার তানজিবার পরিচিত এমন সব ব্যক্তিদেরও ফোন করেন বলে অভিযোগ রয়েছে মেঘনা ব্যাংকের এই কর্মকর্তার বিরুদ্ধে। টাকা আদায়ের জন্য ব্যাংকের একজন কর্মকর্তা কি এমন রূঢ় ব্যবহার করতে পারেন? বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এশিয়া পোস্টকে বলেন, কারো বিরুদ্ধে অশ্রাব্য ভাষায় কথা বলা, কটূক্তি করা বা কাউকে ধমক দেওয়া, হুমকি দেওয়া ব্যাংকিং আচরণের পরিপন্থী। ডাক্তার তানজিবার উদ্দেশ্যে বলা ওই কর্মকর্তার 4টি অডিও এশিয়া পোস্টের হাতে এসেছে। এর একটিতে ব্যাংক কর্মকর্তাকে বলতে শোনা যায়, আপনার মার কাছ থেকে আপনার ফেসবুক আইডি নিশ্চিত দাঁড়ান, ফেসবুকে কমেন্ট করতেছি যে সিটিআর মহিলা যেন কোথাকার ব্যাংকে টাকা খেয়ে টাকা দেয় না, দাঁড়ান সোশ্যাল মিডিয়া কমেন্ট করতেছি, আপনার মা তো দিয়ে দিচ্ছে সব লিঙ্কিং, কোথায় কি করা লাগবে ওয়েট করেন, টাকা দিবেন, এরপর এখান থেকে আজকে যাব, না হলে যার সাথে মন চায় তার সাথে কথা বলেন। ডাক্তার তানজিবা রহমান বলেন, আমার কাছে টাকা পেলেও তারা কি আমাকে এভাবে হেনস্থা করতে পারেন? সোশ্যাল মিডিয়ায় এভাবে হেনস্থা করার হুমকি দিতে পারেন? দেশে তো আইন আছে, আমি টাকা না দিলে আইনানুগ ব্যবস্থা নিক। ব্যাংক কর্মকর্তা পরিচয়ে কে এই জুম্মন? খোঁজ করে এশিয়া পোস্ট জানতে পারে, জুম্মন নামে পরিচয় দেওয়া ওই কর্মকর্তার প্রকৃত নাম আশিকুর রহমান। তিনি মেঘনা ব্যাংকের কালেকশন বিভাগের একজন জুনিয়র অফিসার। এ বিষয়ে যোগাযোগ করা হলে আশিকুর রহমান নিজের নাম জুম্মন নয় বলে জানান। পরে তিনি লাঞ্চে আছি বলে ফোন কেটে দেন। এই বিষয়ে বক্তব্য জানতে গেল রোববার থেকে মেঘনা ব্যাংকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমানের সঙ্গেও যোগাযোগ করে এশিয়া পোস্ট। এছাড়া গণমাধ্যম সংক্রান্ত দায়িত্বে থাকা কর্মকর্তাদের সঙ্গে 16 জুন রাজধানীর গুলশানে মেঘনা ব্যাংকের প্রধান কার্যালয়ে গিয়ে দেখা করেন এই প্রতিবেদক। তবে বুধবার পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি মেঘনা ব্যাংক। তারেক আহমেদ, এশিয়া পোস্ট। এবার আর অশিক্ষিত গরিব ছেলে মেয়ে নয়, বরং মানব পাচারের জন্য টার্গেট করা হচ্ছে যারা প্রযুক্তি জ্ঞান রাখে এবং মোটামুটিভাবে ইংরেজি লিখতে পড়তে পারে তাদেরকে। মাসে 1 থেকে 1.5 লাখ টাকা বেতনের আশায় মাত্র 5 লাখ টাকা খরচে কে না যেতে চাইবে কম্বোডিয়ায়? শিক্ষিত এবং প্রযুক্তি, কম্পিউটার, সোশ্যাল মিডিয়া জানা তরুণদেরকেই শুধু নিচ্ছে দালালরা।
ফলে কোনো রকম সন্দেহ ছাড়াই তরুণরা এই লোভনীয় ফাঁদে পা দিচ্ছে। আর এসব তরুণকে দেশটিতে নিয়ে গিয়ে চাইনিজ স্ক্যামারদের কম্পাউন্ডে $2 থেকে $5,000 বিক্রি করে দিচ্ছে দালাল চক্র। মূলত কম্বোডিয়ায় আসার পর এইসব তরুণকে বিভিন্ন চাইনিজ বসের কাছে বিক্রি করে দেয় দালালরা। ভুক্তভোগীরা জানায় এখানে তরুণ তরুণীদের রেখেই চলত স্ক্যামিং এর সব কাজ। স্ক্যামিং বিষয়টা বুঝতে পেরে কেউ কেউ কাজ করতে অস্বীকৃতি জানালে শুরু হয় তাদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন। আবার স্ক্যামিং এর পারফরমেন্স ভালো না হলেও নিয়ে যাওয়া হয় টর্চার সেলে। সেখানে দিনের পর দিন চলে অমানসিক অকথ্য নির্যাতন। আবার এক বস এইসব তরুণদের কিনে অন্য বসের কাছে উচ্চ মূল্যে বিক্রি করে দেয়। চীন, কম্বোডিয়া, থাইল্যান্ড, মিয়ানমারের অন্ধকার ডিজিটাল স্ক্যামিং জগতের মাফিয়া এইসব বসেরা মূলত চাইনিজ বলেই জানা যায়। হাজার হাজার তরুণ তরুণীকে সেখানে স্ক্যামিং এর কাজে বাধ্য করে এইসব স্ক্যামিং বসরা। এসব স্ক্যামারদের মূল টার্গেট হলো ইউরোপ আমেরিকার ধনী মানুষরা। স্ক্যামিং কম্পাউন্ডে কম্পিউটার নিয়ে তরুণরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম, ফেসবুক দিয়ে প্রথমে শিকার খোঁজে। এসব অ্যাকাউন্টের প্রোফাইলে থাকে ধনী বিলাসী জীবনযাপনকারী মেয়েদের ছবি। তাদের দৈনন্দিন জীবনের জমকালো ছবি, ভিডিও পোস্ট থাকে এসব অ্যাকাউন্টে। তারা ইউরোপ আমেরিকার ধনী বিত্তবান মানুষকে টার্গেট করে বন্ধুত্ব করে তোলে মেয়ে হিসেবে। ওপাশ থেকে যখন ইউরোপ আমেরিকার পুরুষরা ভিডিও কল দেয় তখন সেন্টারে অবস্থান করা প্রোফাইলের ছবির মেয়েটি তাদের সাথে কথা বলে। এক পর্যায়ে বন্ধুত্ব খুবই জোরালো হয়। পুরুষটি যখন মেয়েটির এত জমকালো জীবনের রহস্য জানতে চায় তখন মেয়েটি চাইনিজ স্ক্যামারদের তৈরি করা ওয়েবসাইট ও পেজে বিনিয়োগের মুনাফার কথা তুলে ধরে এবং সেখানে বিনিয়োগ করতে বলে, যেখান থেকে প্রতিদিন মোটা অঙ্কের লাভ পাওয়া যায়। ধনী দেশের পুরুষরা বান্ধবীর কথা রেখে বিনিয়োগ করে, প্রথমে কয়েকবার মুনাফাও পায়। এভাবে যখন বড় অঙ্কের টাকা বিনিয়োগ করা হয় তখন পুরো টাকাটাই সরিয়ে নেওয়া হয়, কারণ এসব ওয়েবসাইট বা পেজের সব নিয়ন্ত্রণ থাকে চাইনিজ স্ক্যামারদের হাতেই। উন্নত বিশ্বের অনেক দেশের নাগরিক এসব স্ক্যামারদের ফাঁদে পড়ে $বিলিয়ন খুইয়েছে। কম্বোডিয়ার স্ক্যামিং কম্পাউন্ড থেকে নানা কূটনৈতিক প্রক্রিয়া ও এনজিও সহায়তায় এখন পর্যন্ত 250 জন বাংলাদেশিকে দেশে ফেরত আনা হয়েছে। আগামী 2 মাসের মধ্যে আরও প্রায় 3000 বাংলাদেশিকে এসব কম্পাউন্ড থেকে ফিরিয়ে আনা হবে। দৈনিক যুগান্তরের এক প্রতিবেদন থেকে এইসব তথ্য জানা যায়। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আগস্টকে ঘিরে নতুন ষড়যন্ত্রের পায়তারা করছে। আর এই মিশন সম্পন্ন করতে বিদেশে পালিয়ে থাকা নেতাদের নির্দেশনায় মাঠে নেমেছে দেশে আত্মগোপনে থাকা নেতাকর্মীরা। 2024 সালের জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে পতন হওয়া আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সাবেক অন্তর্বর্তী সরকার। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসার পর কিছুটা স্বস্তি পায় আওয়ামী লীগ। নির্বাচনের পরপরই আত্মগোপনে থাকা মধ্যম সারির কিছু নেতা প্রকাশ্যে আসতে শুরু করেছেন। বিদেশ থেকেও কিছু নেতা দেশে ফিরেছেন। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিএনপিকে শত্রু মনে করছে না, বরং তাদের প্রধান শত্রু ডক্টর মোহাম্মদ ইউনূস। দলটির নেতাকর্মীরা মনে করেন ছাত্র আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে গ্রেপ্তারের পেছনে ডক্টর ইউনূসের হাত আছে। এজন্য আওয়ামী লীগ দেশের ভেতরে বাহিরে রাজনীতিতে সোচ্চার হওয়ার পাশাপাশি অপপ্রচারের প্রধান নিশানায় রেখেছে ইউনূসকে। বিশ্বমঞ্চে ডক্টর ইউনূসের অপনীতি, দুর্নীতি ও তার শাসনামলের অপকর্ম তুলে ধরে ইমেজ সংকটের মাধ্যমে বৈশ্বিক চাপ তৈরি করাই এখন আওয়ামী লীগ নেতাদের প্রধান লক্ষ্য। পাশাপাশি জামায়াতে ইসলামী ও জুলাই আন্দোলনের পর ছাত্রদের গঠিত দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিকেও প্রতিপক্ষ মনে করে তাদের আধিপত্য ঠেকাইতে চায় আওয়ামী লীগ। এ বিষয়ে দলটির সাংগঠনিক সম্পাদক এস.এম. কামাল বলেন, আওয়ামী লীগের বড় শত্রু ডক্টর মোহাম্মদ ইউনূস, কারণ তিনি প্রতিহিংসা রাজনীতি করে পুলিশ হত্যা এবং আন্দোলনের মদত দিয়ে শেখ হাসিনা ও শেখ রেহানাকে হত্যা করার গভীর ষড়যন্ত্র করেছিলেন। এজন্য আওয়ামী লীগ ইউনূসের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন পত্রপত্রিকায় নেতিবাচক প্রচার প্রচারণা চালাচ্ছে।
এদিকে গত 27 এপ্রিল জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের কাছে চিঠি পাঠিয়েছে কক্সবাজারের আওয়ামীপন্থী আইনজীবীরা। এতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। পাশাপাশি রাজনৈতিক মাঠ দখলে নিতে আসছে আগস্টে ঢাকাসহ সারা দেশে বড় ধরনের শোডাউন করার চিন্তা করছে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা। এজন্য নানা কৌশলে তারা সংগঠিত ও সক্রিয় হচ্ছে। দৈনিক কালবেলায় প্রকাশিত এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। জাহিদুল ইসলাম, এশিয়া পোস্ট। একসময় খরস্রোতা আর মাছে ভরপুর ছিল গাজীখালী ও বংশী নদী, কিন্তু অপরিকল্পিত শিল্পায়ন, অবৈধ দখল এবং শিল্প বর্জ্যের দূষণে আজ নদীগুলো প্রায় মৃত। কালো হয়ে যাওয়া পানিতে ছড়াচ্ছে দুর্গন্ধ, হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য। নদী তীরবর্তী মানুষের জীবনও হয়ে উঠেছে দুর্বিষহ। কেবিসিডি থেকে যে আবর্জনাটা ছাড়ে, এটা দুর্গন্ধ আর যত ময়লা এখানে ছাড়ে, যার কারণে এই পানিটা বেশি রকম খারাপ হয়ে গেছে। ঢাকার ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বাথুলি খেয়াঘাট, বেইলি ব্রিজ, নওগাঁও, বাথুলি ও বড়বাড়িয়া এলাকা ঘুরে দেখা যায় গাজীখালী নদীর ভয়াবহ দূষণ ও দখলের চিত্র। কোথাও কালচে পানিতে ভাসছে পলিথিন ও শিল্প বর্জ্য, আবার কোথাও নদীর পাড়ে দখল করে গড়ে উঠেছে স্থায়ী স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, নদী তীরবর্তী বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের বর্জ্য সরাসরি নদীতে ফেলার ফলে পানির রং কালো হয়ে বিষাক্ত হয়ে পড়েছে। ব্যবহারের অনুপযোগী হয়ে যাওয়া এই পানির দুর্গন্ধে নদীপাড়ের মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। ভালো ছিল, আমরা এখানে গোসল করতাম, গরু রোজা পাইতো, সবাই এই পানি ব্যবহার করত। কিন্তু এই যে কলকারখানার বজ্র আসাতে পানি এখন নষ্ট হয়ে গেছে, দূষিত হয়ে গেছে। আর এলাকার ঘর বাড়িগুলো ও টিনগুলো জর্জরে পড়ে যায়। আমাদের বাসার নদীটা সবচেয়ে দুর্ভোগের কারণ এটা হলো আমাদের প্রচুর গন্ধের কারণে আমরা বাসায় থাকতে পারতেছি না। এখন যে ময়লা পানিটা, এই পানির কারণে আমরা বাসায় থাকতে পারি না। একসময় মৎস্য সম্পদের ভাণ্ডার হিসেবে পরিচিত গাজীখালী ও বংশী নদী এখন প্রায় মাছ শূন্য। জীবিকার তাগিদে অনেক জেলে পরিবার পেশা পরিবর্তন করতে বাধ্য হয়েছেন। কেউ কেউ নদী তীরের বসতিও ছেড়ে চলে গেছেন। দূষণের পাশাপাশি অবৈধ দখলেও সংকুচিত হচ্ছে নদীর অস্তিত্ব। নদীর পাড় ভরাট করে গড়ে তোলা হচ্ছে ঘরবাড়ি, দোকানপাট ও বিভিন্ন স্থাপনা। কালো ধোয়া, তারপরে মনে করেন যে এই জায়গার যত আবর্জনা আছে, মানে সবকিছু মনে করেন যে আমাদের এই নদীতে আসার পরে মনে করেন একটা সমস্যার সৃষ্টি হয়। আবর্জনার এই কারণে এই জায়গায় থাকাটা কষ্ট করে গেছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে অনেক শিল্প প্রতিষ্ঠানের বর্জ্য পরিশোধনাগার থাকলেও তা নিয়মিত চালু রাখা হয় না। শুধু গাজীখালী নয়, বংশী নদী ও শ্রীরামপুরের মরাখালী খালও একইভাবে দখল ও দূষণের চাপে অস্তিত্ব সংকটে পড়েছে। ইতোমধ্যে কয়েকটি কারখানা পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশনা ও সতর্কতামূলক চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাদের বিরুদ্ধে একটা অভিযোগ আছে, এই টিভিটা যখন আমরা যাই তখন খোলা রাখে, বাকি টিভিটা বন্ধ রাখে। এটা নিয়েও তাদেরকে কথা বলেছি। পরিবেশ অধিদপ্তরকে আমরা এই ইতিমধ্যেই এই ব্যাপারগুলো অবহিত করেছি। তো তাদের এই বিষাক্ত বর্জ্য এর কারণে আমার ফসলের ক্ষতি হচ্ছে, সাথে খাল বিল দূষিত হচ্ছে, পানি দূষিত হচ্ছে। পরিবেশ, জীববৈচিত্র্য এবং জনস্বাস্থ্য রক্ষায় গাজীখালী ও বংশী নদীকে দখল ও দূষণমুক্ত করা এখন সময়ের দাবি বলে মনে করছেন সচেতন মহল। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ধামরাইয়ের ঐতিহ্যবাহী এসব নদী একদিন মানচিত্র থেকেই হারিয়ে যেতে পারে বলছেন সংশ্লিষ্ট মহল। নাসিমউদ্দিন, এশিয়া পোস্ট।